হুমায়ুন কবির, দেখতে পাচ্ছি কদিন ধরে উনি যেসব জায়গাতে যাচ্ছেন ওনাকে ঘিরে একটা উন্মাদনা। এটা গতকালকের, আজকেও কোথাও একটা গিয়েছিলেন হাওড়ার কোনো একটি জায়গাতে, ওখানেও দেখছিলাম আমি প্রচুর সব লোকজন ওনাকে ঘিরে। কিন্তু দর্শক, যেটা আমি একটা সময় বলেছিলাম যে সব ঠিক আছে, লড়াইটা ভালো করে ওনারা করতে চাইছেন, কিন্তু শেষ পর্যন্ত লড়াইটা ঐক্যবদ্ধ লড়াই হবে তো, নাকি মুসলিম ভোটটা ভাগ হয়ে যাবে। আর মুসলিম ভোট মানে বিক্ষুব্ধ মুসলিম ভোট, যেটা টিএমসি থেকে সরে আসছে, সেই ভোট যদি ভাগ হয়ে যায় তাহলে তো লাভ কিছু হবে না, বরং টিএমসির লাভ হয়ে যাবে। বিক্ষুব্ধ মুসলিম ভোট মানে মুসলিম ভোট তো টিএমসির ভোট ব্যাংক, এটা সরে গেলেই টিএমসি কাত। তো মুসলিম ভোট সরতে শুরু করেছে, বিভিন্ন সব পার্টি তৈরি হয়েছে যাদের ভোট ব্যাংক কার্যত মুসলিম। তো সেই ভোটটা যদি এক জায়গায় না পড়ে বিভাজিত হয়ে যায় তাহলে তো কম ভোট পেয়েও তো টিএমসি বেরিয়ে যাবে। যেমন এখন মালদা মুর্শিদাবাদ মানে যা ওখানকার যা অবস্থা শুনছি, ওখানে টিএমসি কিন্তু সাফ হয়ে যাবে যদি মুসলিম ভোটটা এক জায়গায় পড়ে, মানে টিএমসির বিরুদ্ধে মুসলিম ভোটটা যদি এক জায়গায় পড়ে। এতটাই ক্ষোভ ওখানে মুসলিমদের মধ্যে তৈরি হয়েছে টিএমসির বিরুদ্ধে। কিন্তু পলিটিক্যাল ইকুয়েশন শেষ পর্যন্ত কী দাঁড়াবে? হুমায়ুন কবির তো নতুন একটা জায়গা তৈরি করেছেন, একটা আলাদা ওয়েব তৈরি হয়েছে, ওনার প্রতি দেখছি মুসলিমদের একটা বড় অংশ আস্থা রাখছে। কিন্তু আরও তো অনেক সব পার্টি আছে না মুসলিমদেরকে টার্গেট করে, তো সবাই একসঙ্গে শেষ পর্যন্ত লড়তে পারবেন তো? মানে টিএমসির বিরুদ্ধে দাঁড়াতে পারবেন তো? না হলে কিন্তু টিএমসি বেনিফিটেড হয়ে যাবে। দর্শক, আমি এটা নিয়ে চর্চা আগে একবার করেছিলাম, হয়তো আপনাদের অনেকেরই মনে আছে। আমার সেদিন খুব ভালো লেগেছিল ব্যক্তিগতভাবেই, কারণ আমিও তো যেহেতু মানে পরিবর্তন চাই, তো সেই জন্য যখনই কোনো পলিটিক্যাল নতুন কোনো ইকুয়েশন তৈরি হয় যেখান থেকে দেখতে পাই যে একটা খুব ভালো মানে পরিবর্তনের জন্য, আমারও ভালো লাগে। একবার আমি একটা বৈঠক দেখলাম, নিশ্চয়ই আপনারাও দেখেছেন, যে কলকাতার নিউ টাউনের একটি হোটেলে সিপিএম নেতা মোহাম্মদ সেলিম বৈঠক করলেন হুমায়ুন কবিরের সঙ্গে। তারপরে শুনলাম আইএসএফ লিডার নওশাদ সিদ্দিকী তিনিও যোগাযোগ করেছেন। এদিকে মিম আসাদুদ্দিন ওয়াইসি, তার সঙ্গে তো অলরেডি যোগাযোগ আছেই হুমায়ুন কবির সাহেবদের। তো আমি বলেছিলাম যে চার ভাইজান যেভাবে একসঙ্গে আসছেন, এ টিএমসির কপালে দুঃখ আছে। আমার ভালো লেগেছিল ওই ইকুয়েশনটা দেখে, যে মুসলিম ভোট যদি ঠিক জায়গায় পড়ে একদিকে, বিভাজিত না হয়ে, তারা কিন্তু টিএমসির কপালে দুঃখ আছে। কিন্তু দর্শক, আজকে আমি যেটা শুনছিলাম, হুমায়ুন কবিরের একটা বক্তব্য মিডিয়াতে শুনছিলাম, যে জোট নাকি ভেস্তে যাচ্ছে। ভেস্তে বলতে মানে বাম, আইএসএফ, হুমায়ুন কবিরের দল, এই জোটটা, হুমায়ুন কবিরের সঙ্গে মিম বা আরও অন্যরা তারা থাকছে, কিন্তু এদিকে একটা যে বড় শক্তি বাম বা আইএসএফ, তারা নাকি আসছে না, বা ওই একসঙ্গে যে জোটটা সেটা নাকি হচ্ছে না। হুমায়ুন কবিরও খানিকটা হয়ে গেছেন, মানে তারও আশা আর কি থাকছে না যা দেখছিলাম। তিনিও বলেছেন যে কদিন একটা সময় দিয়েছেন যে তার মধ্যে আমাকেও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। আমি দর্শক আগে একটু আপনাদেরকে শোনাবো, আমি নিজেও কথা বলেছি আর কি হুমায়ুন কবিরের সঙ্গে, যে উনি কী ভাবছেন। হুমায়ুন কবিরকে ফোনে ধরেছি এই জন্য, কারণ উনি যেহেতু একটা নতুন করে একটা ওয়েব তৈরি করেছেন, তো ফলে ওনারই রিয়াকশানটাই প্রথমেই নিয়েছি। তো উনি কী বলছেন দেখুন এই জোটের ব্যাপারটা নিয়ে। মানে ওই যে জোটটা যেটা আমরা চাইছিলাম, সেটা যেন কোথাও একটা ভেস্তে যাচ্ছে। আচ্ছা শুনুন দর্শক, আমার সঙ্গে কি কথা হয়েছে, তারপর ব্যাখ্যাতে আসছি। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন জেইউপি নেতা হুমায়ুন কবির। হুমায়ুন সাহেব, আপনাদেরকে তো দেখলাম একটা জোটের জন্য ঐক্যবদ্ধ হতে একটা মিটিং আপনার সঙ্গে মোহাম্মদ সেলিমের হয়েছিল কলকাতায়, তারপরে নওশাদ সিদ্দিকীর সঙ্গে নাকি আপনাদের যোগাযোগ ছিল, কিন্তু আজকের দিনে যা শুনতে পাচ্ছি যে জোট নাকি ভেস্তে যাচ্ছে কার্যত, মানে বাম বা আইএসএফ এর সঙ্গে যে জোটটা। আমি চেয়েছিলাম দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সেলিম সাহেব নেতৃত্ব দেখ, তার সঙ্গে আমরা থাকি, তাদের সঙ্গে সেকুলার ফ্রন্ট থাকুক, নওশাদ তাদের দলের চেয়ারম্যান, আরো যারা যারা আমাদের ছোট ছোট রাজনৈতিক দলগুলো, যেমন আজাদ সমাজ পার্টি, এসডিপিআই, তারপরে আরো ওই যে নতুন হয়েছে জাতীয় উন্নয়ন পার্টি, রুহুল আমিন সাহেব মেদিনীপুরের পাঁশকুড়া, সবারই সঙ্গে আমাদের কথাবার্তা চলছে। বিশেষ করে আসাদুল্লাহ ওয়াইসি
যে দল মিম, তার সঙ্গেও আমার কথাবার্তা ফাইনাল হয়ে আছে। আমি চেয়েছিলাম যে একটা সবাই মিলে সবারই সম্মান ব্যাপারটা দেখে, এবং যে যেখানে শক্তিশালী আজকের দিনে কার কোথায় ভোট পার্সেন্টেজ আছে সেইটাকে দেখে সুস্থভাবে আলোচনা করে একটা সিট শেয়ারিং বা একটা জোটবদ্ধভাবে আমরা মমতা ব্যানার্জিকে হারাই। তৃণমূলকে হারানোটাই আমাদের কাছে সুপ্রয়োজন। কিন্তু এরা যেভাবে সিটের মানে বামফ্রন্টের চেয়ারম্যান সম্মানীয় বিমান বাবু এবং তাদের সুজন চক্রবর্তীরা এবং সেলিম সাহেবরা যে কোনো কারণে হোক তাদের শরিকের ঝামেলা, সেই শরিকদের আজকের দিনে বাংলার মাটিতে রাজনৈতিক কোনো অস্তিত্ব নাই। যখন সিপিএম ক্ষমতায় ছিল তখন তাদের ক্ষমতার জোরে এই সমস্ত শরিক দলগুলোর প্রতীকে মানুষ ভোট দিত সিপিএম কে দেখে। আজকে সিপিএম ক্ষমতায় নাই, তারা যদি মনে করে ফরওয়ার্ড ব্লক 20টা 25টা সিটে লড়বে, আরএসপি 20টা সিটে লড়বে, সিপিআই 10টা 15টা সিটে লড়বে, আমার মনে হয় আবার তৃণমূলের যে অহংকার সেটাকে আরো তাদের অহংকার বেড়ে যাবে বা তারা আবার ঘুর পথে বাংলার মসনদে বসে পড়বে। কাজেই আমি আজকে লাইফে অনেক ঝুঁকি নিয়ে মানুষের প্রতি আমি দায়বদ্ধ যে আগামী দিনে এই যে মিথ্যাচারের সরকার যে চিটিংবাজি করে, যে তোলাবাজি করে, সব ক্ষেত্রে মিথ্যা কথা বলে, মুখ আর মুখোশ সম্পূর্ণ আলাদা এই তৃণমূল দলের নেতৃত্ব সর্বোচ্চ। তিনি যেভাবে বাংলার মাটিতে রাজনীতিটা করছেন একে ক্ষমতাচ্যুত করা খুবই প্রয়োজন বাংলার মানুষের স্বার্থে। তো সেটা করতে গিয়ে সিপিএম যদি যেখানে তাদের সংগঠন নাই, সেইভাবে তাদের শরিকদের কোনো অস্তিত্ব নাই, তাদের যদি বড় শরিক বা আমি তো সেলিম সাহেবের নেতৃত্ব এই জোট পরিচালনা হোক সেটাও চেয়েছিলাম, কিন্তু তারা আমার সঙ্গে কোনো অফিসিয়ালি আলোচনা না করে সেলিম সাহেব যে আলোচনা সীমাবদ্ধতা ছিল, এখন বামফ্রন্টের চেয়ারম্যান বা তাদের আরো নেতৃবর্গদের চাপে তিনি যে কৌশল নিয়েছেন বা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে যেভাবে গুরুত্ব দিচ্ছেন, আমি আমার দায়বদ্ধ আছি বাংলার মানুষের কাছে। আমি জনতা উন্নয়ন পার্টির পক্ষ থেকে চেয়ারম্যান হিসাবে আমার কোর কমিটির সদস্যদের সঙ্গে আলোচনা করব, তাদের নিয়ে আজকেই বসবো এবং খুব তাড়াতাড়ি 20 তারিখ 21 তারিখের মধ্যেই আমাদের জোটে কে কে থাকবে আর কে থাকবে না সেটা তাদের বিষয়। কারণ আমি কাউকে হাতে পায়ে ধরে বেড়াতে পারবো না। আমার উদ্দেশ্য হচ্ছে মমতা ব্যানার্জিকে ক্ষমতাচ্যুত করা, মহান উপরওয়ালার উপরে আস্থা রেখে মানুষের উপরে ভরসা রেখে আজকে হাওড়ার টিকিয়াপাড়ায় দারুণ উন্মাদনা নিয়ে একটা কার্যালয় করলাম। আমরা ধীরে ধীরে যে জায়গায় গতকাল 3টে প্রোগ্রাম করেছি, উত্তর দিনাজপুরের করণদিঘি, তারপরে মালদার মালতীপুর বিধানসভায়, তারপরে আরেকটা যেটা তাজমুল মন্ত্রী জিতে আছে সেখানকার বিধানসভায়। সার্বিকভাবে মানুষ আজকে যেভাবে আমাদের পাশে সাড়া দিচ্ছে বা যেভাবে আমাদের সঙ্গ দিচ্ছে, আমরা সিপিএম এর ভোট আছে, সিপিএম বড় শরিক, তারা নেতৃত্ব দিক, সেলিম সাহেব সুজন বাবুরা নেতৃত্ব দিক, আমার কোনো ইগো নাই, কিন্তু তারা আমাদের সঙ্গে কোনো আলোচনাই করবে না, নিজেরাই 175টা সিটে লড়বো বলবে, আবার আইএসএফ কে 50টা সিট চাইবে, তারা আমাদের সাথে কোনো আলোচনা না করে তাদেরকে সিট বাটোয়ারা করে দেবে। কোনো অবস্থাতেই আমার পক্ষে এইসব মেনে নেওয়া সম্ভব নয়। তাতে আল্লাহর উপরে ভরসা রেখে, মানুষের উপরে আস্থা ভরসা রেখে আমরা আগামী দিনে নির্বাচনের ময়দানে নামবো। জয় আমাদের নিশ্চিত হবে। আল্লাহ আমাদের সততার সঙ্গে থাকবে, স্বচ্ছতার সঙ্গে থাকবে, অস্বচ্ছকে বর্জন করব আমরা। দুর্নীতি দমন করার উদ্দেশ্য নিয়ে আমরা মানুষের কাছে দোয়া আশীর্বাদ সমর্থন চাইব। নিশ্চয়ই মানুষ আমাদের পাশে থাকবে, এটা আমাদের ভরসা রয়েছে। কিন্তু যেটা অনেকে বলছিলেন যে মুসলিম ভোটটা তো ভাগ হয়ে যাবে, ধরুন আইএসএফ প্রার্থী দেবে, আপনারাও প্রার্থী দেবেন, তো মুসলিম ভোটটা বিক্ষুব্ধ মুসলিম মানুষ ভোটটা তো সেটা ভাগ নাও করতে পারে, মানুষ তো দেখবে যে কাদের
উপরে কাদের প্রতি বেশি সমর্থন সাধারণ মানুষের আছে, গ্রামগঞ্জে বুথ স্তরে মানুষের নিচের থেকে সারা যারা দেয়, যেসব মানুষ কোনো দলের প্রতি থাকে, তখন দেখবেন আরো 10-15% হাওয়াতে সেই সব মানুষের সমর্থনে আরো ভোটটা বেড়ে যায়। যখন আইএসএফ বা সিপিএম বা আরএসপি, ফরওয়ার্ড ব্লক, সিপিআই তাদের প্রার্থী দাঁড় করাবে, তারপরে সেখানে বুথ পিছু যখন 10টা লোক খুঁজে পাবে না, অটোমেটিকলি মানুষ তখন সেই সব প্রতীককে বর্জন করবে বা সেই সব প্রতীক থেকে সরে এসে আমাদের যারা মানুষ আমাদের সঙ্গে থাকবে। না, আমি যেটা পরিষ্কার জানতে চাই হুমায়ুন সাহেব, যে বাম বা তাদের শরিক সেটার কথা না, কিন্তু আপনাদের সঙ্গে আইএসএফ এর একটা কোর ভোটের একটা ব্যাপার আছে। তো বিক্ষুব্ধ মুসলিম ভোট যেটা টিএমসি থেকে সরে আসতে চাইছে, সেটা এক জায়গায় পড়লে হয়তো সুবিধা আমি হতো। তো এখনো চাইছি, আমি আপনাকে এটা জোর গলায় বলছি, এখনো চাইছি যে আইএসএফ সিপিএম এর সঙ্গ ছেড়ে দিক, দিয়ে আমাদের সঙ্গে বসুক। কোন কোন যেখানে ওদের যে আইএসএফ এর ভালো শক্তি আছে, সাংগঠনিক শক্তি আছে, লোকজন আছে, সেখানে তো ভাঙর তো নিশ্চয়ই আইএসএফ দাঁড়াবে, সেখানে আমরা কোনো মতেই কাউকে প্রার্থী দেব না। কিন্তু বাকি যে সমস্ত জায়গায় তারা শক্তিশালী আছে, সেটা তো নতুন করে একবার রিভিউ করে নিতে হবে। দিয়ে তারা যে 25-30 সিট চাইবে, সেখানে কোথায় চাইবে, তাদের কোথায় শক্তি বেশি আছে, সেসব তো দ্বিপাক্ষিক আলোচনাতে করাই যেতে পারে। কিন্তু তিনি যদি বামফ্রন্টের বিমানবাবুর কাছে 2.5 ঘন্টা 3 ঘন্টা 2 মাস আগে ধরে চিঠি দেবেন আর সেখানে গিয়ে বসে থেকে ওনারা নিজেরাই সিট বাটোয়ারা করে নেবেন, আমি এটা কোনো মতেই মানতে পারবো না, মানব না। ওকে, অসংখ্য ধন্যবাদ ফোন লাইনে থাকার জন্য। খারাপ বিষয়, আমার নিজের খুব খারাপ লাগছে যে এটা ঐক্যবদ্ধ শক্তি হলে টিএমসিকে অনেকটাই বেগ দেওয়া যেত। যদিও হুমায়ুন কবির বলছেন আমি একাই দিয়ে দেবো, মানুষ মানে আমার দিকেই থাকবেন, এটা হচ্ছে ওনার বক্তব্য। তো দেখা যাক সেটা কি হয়, উনি তো নিজের প্রতি আস্থা রাখছেন। আমি আগেও বলেছিলাম যে মুসলিম ভোটটা মূলত আইএসএফ, হুমায়ুন কবিরের যে দল, এদিকে কিন্তু বেশি করে ঝুঁকে থাকছে ইদানিংকালে। বামেদের দিকেও আছে, কিন্তু এই দুটো দলের কোর ভোট কিন্তু মুসলিম ভোট। যতই ওই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলা হোক, যাই হোক, আইএসএফেতেও মুসলিম ভোটই হচ্ছে মানে প্রধান। তো যদি ইনারা একে অপরের বিরুদ্ধে প্রার্থী দেওয়াটা শুরু করে দেন ভোটের সময়, জোটটা না হওয়াতে, তাহলে কিন্তু ভোট কাটাকাটিতে টিএমসির কিন্তু লাভ হয়ে যাবে। তবে হুমায়ুন কবির বলছেন আমি তো এখনও আছি, মানে জোট করতে চাই, এবং উনি আবার বলছেন যে আইএসএফ বাম থেকে বেরিয়ে চলে আসুক, আমাদের সঙ্গে জোটবদ্ধ হোক, মানে আমরা নিজেদের মতো করে সিটটা ভাগ করে নিয়ে লড়তে পারবো, যাতে করে মুসলিম ভোটটা মানে কাটাকাটি না হয়ে যায়। তো দর্শক, এই হচ্ছে পরিস্থিতি। দেখা যাক, সময় এখনও আছে, উনি খানিকটা সময় দিয়েছেন, কটা দিন, তার মধ্যে দেখে উনিও সিদ্ধান্ত নেবেন। আপনারা দর্শক কি চাইছেন, জোটটা কিভাবে হোক? বা এই যে একাই হুমায়ুন কবির বলছেন, একাই বলতে হুমায়ুন কবিরদের সঙ্গে আরও কিছু দল আছে, মিম বা আরও অন্যান্য, ওনারা বলছেন আমরাই লড়তে পারবো বা আমাদেরকে মানুষ ভরসা করবেন। আমি চাইছিলাম জোট, আমি চাইছিলাম মোহাম্মদ সেলিম সাহেবই নেতৃত্ব দিন, কিন্তু যদি আমাদেরকে পাত্তাই না দেওয়া হয় তো আমরা কি করব। এই বক্তব্য হচ্ছে হুমায়ুন কবিরের। আমি আজকে এটা নিয়ে আমি নিজস্ব কোনো মন্তব্য রাখছি না, আমি আপনাদের মন্তব্য জানতে চাই যে জোটটা কি হওয়া উচিত, না হলে কীভাবে চলা উচিত, আর জোট হলে কি হতো সে তো আমরা বুঝতে পারছি। জোটটা না হলে যারা জোটের মধ্যে যাচ্ছিলেন তাদের কার কত ক্ষতি হবে বা কারা লাভবান হবে। দর্শক বলবেন তো, আপনাদের মতামত রাখবেন তো, বলুন আপনাদের যা মত কমেন্ট বক্সে বলবেন, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।